দুপুর শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। দেখছেন নিয়মিত আয়োজন তারকা কথন। আশা রাখছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের সাথে আছি আমি মনামি। দর্শক, আজকের তারকা কথনের এই আয়োজনটি বিশেষ এবং আজকের দিনটি বিশেষ অনেকগুলো কারণ, এবং আপনারা অনেকেই সেই কারণগুলো জানেন। এবং এই বিশেষ দিনে আমার অতিথিও কিন্তু বিশেষ। দর্শক, আজকে আমার যে অতিথি মানব জাতির স্বভাবগত কারণেই এই অতিথিকে কিন্তু অপছন্দ করে, কিন্তু বিড়ম্বনাটি কি কোথায় জানেন? এই অপ্রিয় সত্য বারবার করে আমাদের জীবনে ফিরে আসে, জীবনের সহজ এবং সবচাইতে সরল সত্যরূপে। দর্শক, আজকে আমার অতিথির শূন্যতা, অর্থাৎ আমার অতিথির আসন সেটি আজ খালি। দর্শক, শূন্যতা কেন বলছি? আজকের এই দিনে আমার মনে পড়ে আজ থেকে 9 বছর আগে আমি ঠিক আপনার জায়গায় বসা, এবং দর্শকের জায়গা থেকে আমার যদ্দূর মনে পড়ে বৃষ্টি স্নাত একটি দিনে আমি টিভি দেখছি এবং স্তব্ধ হয়ে দেখছি আসলে এক ম্যাজিশিয়ান, তিনি কফিনে শুয়ে অনন্তের পথে যাত্রা করছেন, এবং আমি পাশ ফিরে তাকালাম এবং আমার আলমিরা ভর্তি তার জাদুর সমগ্র। দর্শক, যে ম্যাজিশিয়ানের কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। আমাদের সবার প্রিয় বাংলা সাহিত্যের জাদুকর এবং একমাত্র হুমায়ুন আহমেদের মৃত্যুদিন আজকে। আমাদের সবার পক্ষ থেকে, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, তারকা কথন টিমের পক্ষ থেকে তার প্রতি অসীম ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমরা আজ স্মরণ করতে চাই তাকে। চলুন প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে দেখে আসি হুমায়ুন আহমেদ স্মরণে নির্মিত একটি অডিও ভিজুয়াল। শোক, শক্তি নাকি অনুপ্রেরণা? এ কিসের টান? পরিবারের কেউ না হয়েও কেন এত কাছে টানেন হুমায়ুন আহমেদ? যে টান ঘর থেকে টেনে হিচড়ে বের করে আনে আপামর জনতাকে। হুমায়ুন সাহিত্যের চরিত্রগুলো কিভাবে যেন টের পেয়ে গেলেন তাদের নিয়ে আর নতুন করে কিছু লেখা হবে না কখনো। থেমে যাচ্ছে তাদের চাল চলন, নির্বাক হয়ে যাচ্ছেন তারা। নতুন করে কিছু বলারও যে নেই, কি বলতে বা করতে হবে। হুমায়ুন তো লিখে যাননি, হুমায়ুন সৃষ্টিরা তাই স্থবির, নির্বাক। হুমায়ুনের শেষ যাত্রায় একে একে সেই চরিত্রগুলোই বের হয়ে এলেন পথে হুমায়ুনের খোঁজে। হিমু এলো এবং এলো হিমুর সহচারীরাও। শেষ যাত্রা পথে হুমায়ুনের সঙ্গ দিল তারই সৃষ্টি চরিত্রগুলো। যাত্রাপথে সবই পেলেন হুমায়ুন। পেলেন প্রিয় বৃষ্টির ছোঁয়া। এই হুমায়ুনই বাঙালিকে নতুন করে শিখিয়েছেন শিশির ভোরে ঘাসের ওপর খালি পায়ে হেঁটে বেড়াতে। শিখিয়েছিলেন কিভাবে জোছনা দেখতে হয়। হুমায়ুন যুগ যুগ ধরে বেঁচে থাকবে। আমাদের প্রজন্ম, মধ্য প্রজন্ম, বিশেষ করে উনি অন্তরে ঠাঁই করে নিয়েছেন আমাদের নব প্রজন্মের মধ্যে। ভেতরের হুমায়ুন আহমেদকে আমি দেখেছি। হুমায়ুন আহমেদ তার শরীরের চেয়ে অনেক বড়, বেশি হৃদয়ের মানুষ ছিল। অসাধারণ তার নৈপুণ্য, অসাধারণ তার বাক্যভঙ্গি। তো এই হচ্ছে হুমায়ুন আহমেদ। আমি তো মনে করি একটা যুগের অবসান হলো। হুমায়ুনের রাবেয়া কিংবা হিমুরা মানুষকে স্বপ্ন দেখায়, স্বপ্ন ভাঙে, আবার গড়েও দেয়। জীবন থেকেই শেখায় জীবন চলার পথ। হুমায়ুন পথ হাঁটেন তার সৃষ্টি চরিত্রগুলোকে সঙ্গে নিয়ে। অথচ মহান এই লেখক হয়তো কখনো খেয়ালই করেননি তার অজান্তেই হাঁটতে শুরু করেছে হাজারো বাঙালি তারই পিছু পিছু। হুমায়ুন তার লেখনীতে যেমন তেমনই শক্তিধর হয়ে উঠেছিলেন রূপালী পর্দায়। কোথাও কেউ নেই এর বাকের ভাই, যেমন তাকে দর্শকের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, ঠিক একইভাবে মানুষের কাছে নিয়ে এসেছে বহুব্রীহি কিংবা অয়ময়। নক্ষত্রের রাত হয়ে আজ রবিবার অথবা দূরে কোথাও হুমায়ুন এভাবেই কাটিয়েছেন তার এই সব দিন রাত্রি। নির্মাতা হুমায়ুন কি লেখক হুমায়ুনকেও ছাড়িয়ে গেছেন? শুধু ছোট পর্দাতেই নয়, বরং জনপ্রিয়তা সমান ছড়িয়েছে বড় পর্দাতেও। নন্দিত নরকে অথবা শঙ্খনীল কারাগার দিয়ে বড় পর্দা কাঁপিয়েছেন হুমায়ুন। বিমুখ দর্শককে রীতিমতো আকর্ষণে টেনেছেন সিনেমার হলে। আমাদের দেশের মানুষরা, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, তো ছবি ঘরে গিয়ে ছবি দেখা ভুলেই গেছে।
তাদের সামনে হাজির করেছেন দারুচিনি দ্বীপ, দিয়েছেন আগুনের পরশমণি অথবা শ্রাবণ মেঘের দিন। হুমায়ুনের পরিচয় অনেক, সেই পরিচয়গুলো হয়তো জনপ্রিয়তার বিবেচনায় ঠেকেছে শুধুই লেখক নির্মাতা হিসেবে, কিন্তু শুরু থেকে শেষ হুমায়ুন তো ছিলেন নিতান্তই একজন কারিগর, কখনো দেশ গড়ার, কখনো সমাজ সংস্কারের, আবার কখনো শুধুই মানুষের কল্যাণের উপসর্গ হয়ে। নিজের বাড়ি দক্ষিণা হাওয়া কিংবা স্বপ্ন বাড়ি নুহাশপল্লীর কাছে হুমায়ুনের অনেক ঋণ, আর তার কাছে ঋণ মানুষের, পাঠকের। আর তাই তাকে পুরস্কৃত করেই যেন গর্বিত হয়েছে বাংলা একাডেমি বা ২১শে পদক। একইভাবে নির্মাতা হুমায়ুনও পেয়েছে জাতীয় সর্বোচ্চ পুরস্কার তারই নির্মাণের জন্য। হুমায়ুন তার জবানিতে বলেছিলেন, যখন সময় হবে চলে যাব। প্রশ্ন হলো, সময় হয়েছিল কি? যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো একবার। দর্শক, যতক্ষণ দেখছিলাম আসলে তার কাজগুলো যখন আরেকবার আমরা উচ্চারণ করছি, তার গানগুলো অথবা তার লিখিত চরিত্রগুলো, তার সাহিত্যগুলো, তার নির্মিত চলচ্চিত্রগুলো, আমরা কিন্তু বারবারই ফিরে যেতে চাই, সেই সব জায়গায় ফিরে যাই এবং বারবারই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে সেগুলো। হুমায়ুন আহমেদ চলে গিয়েছেন সেটা মাঝে মাঝে হয়তোবা ভুলেই যাই, কারণ তার এই কাজগুলো অমর, তার সৃষ্টিগুলো অমর। বারবার করেই আমরা সেই আমাদের কমফোর্ট জোনে ফিরে যাই। হুমায়ুন আহমেদ চলে গিয়েছেন, জানি না আর কবে পাবো এরকম সাহিত্যের কালজয়ী এরকম নক্ষত্রকে। তার কাজ বেঁচে থাকবে আমাদের মাঝে, তার সাহিত্য, তার চলচ্চিত্রগুলো, তার গান, তার নাটক, সব কিছু দিয়েই বাংলা সংস্কৃতি এতটা সমৃদ্ধ হয়ে গিয়েছে। যতদিন বাংলা সংস্কৃতির থাকবে এই পৃথিবীতে, ততদিন তিনি থাকবেন আমাদের মাঝে, আমাদের সাহিত্যের মাঝে। তার প্রতি অনেক ভালোবাসা আরেকবার, এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। এবারে যাকে স্মরণ করছি, প্রিয় দর্শক, ইংরেজিতে একটা প্রবাদ আছে, দ্য গার্ল নেক্সট ডোর। এর বাংলা অনুবাদ করলে দাঁড়ায় পাশের বাড়ির মেয়ে। এক মিনা পাল, তিনি আমাদের কবরী সারওয়ার হয়ে উঠলেন, পাশের বাড়ির মেয়ে হয়ে উঠলেন, সেই লাস্যময়ী নায়িকা এবং বাংলা চলচ্চিত্রের সবচাইতে মিষ্টি মেয়ে এবং শক্তিমান অভিনেত্রী। তার আজকে জন্মদিন। আজ তিনি বেঁচে নেই আমাদের মাঝে, এবং গত বছরও এখানেই বসেছিলেন, তিনি আমাদের মাঝে ছিলেন, আমরা উদযাপন করেছিলাম একসাথে তার জন্মদিন। ভাবতে কষ্ট হয়, কিন্তু এটাই জীবনের রীতি, এটাই জীবনের নিয়ম। এটা মেনে নিয়েই তাকে আমরা আবারও শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। তিনি যেখানে আছেন, আশা রাখি তিনি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আবার স্মরণ করতে চাই তাকে, তার কাজগুলো একবার দেখে আসি চলুন। চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখি, তার উপর নির্মিত একটি টিভি দেখি চলুন। চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরীর জন্ম 19 জুলাই 1950 চট্টগ্রামে। বাবার নাম শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতী লাবণ্যপ্রভা পাল। কবরীর অভিষেক ঘটে 1964 সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। একেবারে ছোটবেলাতে যখন আমি ক্লাস 6 থেকে 7-এ উঠেছিলাম, তখনই আমি সুতরাং ছায়াছবি এটা থেকে আমি চলচ্চিত্রে আসি। চলচ্চিত্রে যে প্রধান অভিনেত্রী হবেন তাকে নির্বাচন করার জন্য তারা একজন কিশোরী অভিনেত্রী খুঁজছিলেন। কিছু টেস্ট দিলেন ওনারা, ঢাকা আসতে বললেন, আমার মা আমার ফ্রকের উপরে শাড়ি পরিয়ে দিলেন। আমি তখন এমনই ছোট, আমার একটা সামনের দাঁত একটা পোকা ধরেছিল, মাত্র দুধের দাঁত পড়েছিল। চলচ্চিত্রটি তাশখন্দ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, সেখানে কবরীর অভিনয় প্রশংসিত হয়। তুমি তোমার আর তুমি যে আমাকে গুন্ডা চোর বোকা বলেছিলে, তাতে ইয়ে হয়নি?
ওর জন্য তুমি আমাকে মাফ করো। যাও, মাফ করলাম। সঙ্গীতময় লোককাহিনী নির্ভর 7 ভাই চম্পা ব্যবসা সফল হয়। এটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা 10 বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় 10ম স্থান লাভ করে। শোনেন শোনেন জাহাপনা, শোনেন রানী ছয়জনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। এক যে ছিল বাদশা, তাহার ঘরে ছিল 7টি রানী, ঘরে ছিল 7টি রানী। ছোট রানী মা হইবে, লোকে করে কানাকানি, লোকে করে কানাকানি। 6 রানী খুব বুদ্ধি করে, বাদশা তাহা জানে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। কই চেহারা তো দেখতে পাচ্ছি না। সেই তো মজা, কিন্তু তুমি যাদের ভালোবাসো তাদের চেহারাই তুমি আয়নাতে দেখতে হবে। সত্যি? কই দেখি। আবির্ভাব চলচ্চিত্রের মধ্য দিয়ে রাজ্জাকের সাথে তার জুটি গড়ে ওঠে। রাজ্জাকের সাথে যখন আমি অভিনয় করি তখনই আমার মনে হচ্ছিল যে বোধহয় এটা একটা পরিপূর্ণ বয়স। যদিও আমি অনেক ছোটবেলা আমার বিয়ে হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু যে রোমান্টিসিজমটা তো পাইনি, আমি তো প্রেম করতে পারি নাই। তবে রাজ্জাকের সাথে অভিনয় করার সময় সত্যি আমার একটা মানে রোমান্টিসিজম কিংবা একটা রোমাঞ্চকর একটা অ্যাক্টিং করার সময় মানে আমাদের এখন আমি বুঝতে পারি যে ওই অভিনয়গুলি কেন সার্থক হলো, কেন মানুষের মনে দাগ কাটলো। তোমার বিয়ের খবরটা শোনা অবধি ঘুম ছিল না আমার চোখে। বেঁচে থাকুক তারা, যারা এই বিয়েতে ভাঙচি দিয়েছিল। নইলে নইলে কি? কাছে এসো, তুই না সরে। চিমটি কাটছো কেন? জানি না, যাও। এছাড়াও তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো বাঁশরী, অরুণ বরুণ কিরণমালা, শীত বসন্ত ও চোরাবালি। সেই সময় রাজ্জাকের বিপরীতে কাজী জহিরের ময়নামতি ও নারায়ণ ঘোষ মিতার নীল আকাশের নিচে জনপ্রিয়তা অর্জন করে। তুমি যে দাঁড়ালে এসে, সকল চাওয়ার শেষে। তুমি যে দাঁড়ালে এসে, জীবনে পেয়েছি তোমারে, জীবনে পেয়েছি তোমারে। নতুন রাগে। দারোগা সাহেব, ঠাট্টা করার সাহস আছে, সামনে দাঁড়িয়ে থাকার সাহস নেই কেন? বেশ তো বোবা সেজে আছে, সময় মতো তো দেখি মুখে খই ফোটে। মুখে আবার খই ফোটে কেমনে? খই তো খোলাই ফোটে। একে একে যে আগুনে পুরি, ক খ গ ঘ উঙ, দর্পচূর্ণ, কাঁচ কাটা হিরে ও দীপ নেভেনায় চলচ্চিত্রে একসাথে কাজ করেন। তিনি সুভাষ দত্তের বিনিময় চলচ্চিত্রে বাক প্রতিবন্ধী এক তরুণী চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত আরেকটি ছবি রংবাজ। এই চলচ্চিত্রে তিনি পর্দায় লাস্যময়ী রূপে আবির্ভূত হন এবং তার চটুল অভিব্যক্তি দর্শকের নজর কাড়ে। তুই আসলেই গুন্ডা। সেটা তুই কেন, সবাই বলে। বৃষ্টিতে ভিজে বাড়ি গেলে শরীর খারাপ হতো। এমনিতে কম ভিজেছে দেখি। তাতে বরং লাভ হয়েছে। কি? তোকে আজ খুব সুন্দর লাগছে রে। একা পেয়ে মজা করছিস না? ঋত্বিক ঘটকের পরিচালনায় অমর চলচ্চিত্র তিতাস একটি নদীর নামে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এই পাগলের লগে মস্কারা রাহু দিদি আমার বড় চিন্তা ধরছে। কি কারণে পাগল হইছে এইটা তো তুমি আর জানো না। জানি গো, মনের মানুষ হারাইয়া পাগল হইছে। 1975 সালে মুক্তিপ্রাপ্ত সুজন সুখী সেই বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেমে ছাড়া প্রাণে বাঁচি না। 1978 সালে তিনি কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের সারেং বউ উপন্যাস অবলম্বনে আব্দুল্লাহ আল মামুনের নির্মিত একই নামের চলচ্চিত্রে নবিতুন চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাদশাহ পরিচালিত আয়না ছবি মুক্তি পায়। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সারা জীবন তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
তিনি 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জ 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 2013 সালে চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে আজীবন সম্মাননা প্রদান করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2013 এর আজীবন সম্মাননা পুরস্কার প্রাপ্ত সারা বেগম কবরীকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সালের 17 এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। তার জন্মদিনে চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা। কিংবদন্তি অভিনেত্রী কবরী এবং তার এত সমৃদ্ধ বর্ণাঢ্য জীবন এত অল্প সময় আসলে স্মরণ করা সম্ভব না, তারপরেও তার বিশাল আয়তনের কিছু অংশ আমরা দেখে আসলাম। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তার প্রতি আরও একবার ভালোবাসা এবং শ্রদ্ধা। দর্শক, যেমনটা বলছিলাম যে বাংলার মিষ্টি মেয়ে এবং গার্ল নেক্সট ডোর অর্থাৎ খুব পরিচিত, খুব চেনা একজন মানুষ ছিলেন তিনি। চেনা জায়গা থেকে যদি আরেকবার আসি, বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যিনি হয়তোবা এই নামটি চেনেন না, মাসুদ রানা। এবং এই মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন, তার জন্মদিন আজ, এবং তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন কাজী আনোয়ার হোসেন। দর্শক, তার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বাংলাদেশ প্রতিদিনে একটি লেখা লিখেছেন এবং সেখান থেকে কিছুটা অংশ আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। মাসুদ রানার জনপ্রিয়তা নিয়ে কিছু বলার নেই। এখনও মাসুদ রানার একটি বই ভাড়া করে অনেকে পড়ে থাকে। পত্রিকা পাঠের মতো প্রতি মাসে অপেক্ষা করি কবে মাসুদ রানা প্রকাশিত হবে। মাসুদ রানা কখনো বৃদ্ধ হয় না। আমি যেমন মন দিয়ে এখনও মাসুদ রানা পড়ি, ঠিক তেমনি আমার কন্যা মেঘনা মোহনাও মাসুদ রানা পড়ে। হয়তো মেঘনার ছেলেমেয়েরা বড় হয়েও মাসুদ রানা পড়বে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মাসুদ রানা বেঁচে থাকবে, এর চেয়ে বড় সাফল্য আর কি আছে। এই লেখাটা আমি লিখছি নিউ ইয়র্কে বসে। নিউ ইয়র্ক এখন প্রায় কোভিড মুক্ত শহর। মাঝে মাঝে ঘুরতে বের হই। ম্যানহাটন, কুইন্স কিংবা জ্যাকসন হাইটস মানুষের মুখের দিকে তাকালেই মনে হয় আমি এদের সবাইকেই চিনি। এই শহরে প্রায় 100টি দেশের মানুষের বাস। তারা 350 ভাষায় কথা বলে। চারদিকে বড় বড় দালান, পথের ধারে ধারে রেস্টুরেন্ট, ক্যাফে। কুইন্সের কোনো গলি দিয়ে গেলে বাঙালি পাওয়া যাবে। কোনো রাস্তা দিয়ে সাঁই সাঁই করে লরি চলছে। সব কিছুই আমার খুব চেনা মনে হয়, কারণ বহু বছর ধরে মাসুদ রানার চোখ দিয়ে এই শহরকে আমি দেখছি। একই সাথে বলতে পারি আমার ভেতরে দেশপ্রেমের যে বোধ আছে সেটাও কিছুটা পেয়েছি মাসুদ রানার কাছ থেকে, অর্থাৎ কাজী আনোয়ার হোসেনের জন্য। আমি জানি না কাজী আনোয়ার হোসেনের সামনে এসব কথা কোনোদিন বলা হবে কিনা। তাকে জন্মদিনের শুভেচ্ছা। প্রিয় দর্শক, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আরও একবার তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। প্রিয় দর্শক, মাসুদ রানা ছিলেন গোয়েন্দার নায়ক এবং বাঙালি জীবনের সত্যিকারের নায়ক যিনি, এবার তার জন্মদিনের কথা, তাকে শুভেচ্ছা জানাবো। এবং তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয়, ভালোবাসার, চ্যানেল আই পরিবারের অতি আপনজন একজন, আফজাল হোসেন। ছোট কাকু হয়তো বা আমাদের সাথে এখানেই থাকতে পারতেন আজকে, এবং কল্পনা করে নিচ্ছি তিনি এখানেই আছেন, কিন্তু এই করোনার কারণে হয়তো বা তাকে আমরা পাচ্ছি না। এটা আমাদের খুবই দুঃখের একটা বিষয়, কিন্তু আমরা তার প্রতি ভালোবাসার এবং শ্রদ্ধার কোনো কমতি নেই। চলুন প্রিয় দর্শক, আমরা তার উপরে নির্মিত একটি এভি দেখে আসি চ্যানেল আইয়ের পর্দায়। শুভ জন্মদিন আফজাল, আমাদের অভিনেতা শিল্পী আফজাল হোসেন। খুব আনন্দের দিন, কিন্তু এই করোনা অতিমারির কালে আনন্দের অবকাশ কোথায়, ফুরসত কোথায়? আমরা সবাই শঙ্কিত জীবন নিয়ে, এবং
সেই শঙ্কিত জীবনের পদযাত্রায় মানুষের জন্মদিন আসে এবং সেই জন্মদিনে আমরা আমাদের প্রিয় মানুষটির জন্য এই কথা বলতে পারি, আফজাল হোসেন তুমি সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। বুঝো না কেন? এসব আধা ঘাসলার কথা আমি বুঝতে পারিনি। বাপসান তোমারই খুব দেখতে পারে, আমারও খুব দেখতে পারে। আফজাল হোসেন হলো আফজাল হোসেনই আমার কাছে, আমাদের কাছে, সবার কাছে। তো আজকে একটা পোস্ট দেখলাম ফেসবুক সম্ভবত, সেখানে আফজাল সম্পর্কে একটা পোস্ট উঠেছে যে অর্থের জন্য সে জীবনে কাজ করেনি। কথাটা আমি খুব ভালো করে জানি। আমার হাত দিয়ে তার জীবনে প্রথম প্রফেশনাল কাজ শুরু হয়েছিল। ও ঢাকা থিয়েটার জয়েন করেছে এবং আর্ট ডিরেকশনের কাজ করে। যোগাযোগ হলো, আফজাল আসলো, ঠিক তার পদ্ধতিতে একেবারে গায়ে খেটে আমি বলবো একটা সেট বানালো, যে সেট ছোট্ট একটা ব্যাপার, কিন্তু সেটটা খুব চমৎকার করে একটা ডিমেনশনাল একটা মাত্রা যোগ করে সে তৈরি করেছে। চমকে গেলাম, কাজ হয়ে গেল। সরকারি কাজ, ওটা ডিএফপি বলে যে সংস্থাটা আছে তাদের কাজ ছিল। ওটা নিয়ে খুব সকালবেলা দিয়ে হাজির হলাম। আফজালকে ওঠাতেই ও একেবারে চমকে উঠে কি ব্যাপার, সমস্যা? আমি সমস্যা তো আমার না, সমস্যা তোমার। তুমি একটা কাজ করেছিলে, আমার একটা চেক পাবে, এটা না নিলে তামাদি হয়ে যাবে। ওর যে মন্তব্যটা ছিল ওইটাই আমি আজকে বলছি। ও বললো, একেবারে বিস্মিত হয়ে আকাশ থেকে পড়ে বললো, টাকাও দেবেন নাকি? আমি যখন ভাইপোর সঙ্গে কথা বলবো তখন তোদের এখানে না থাকলেও চলবে, তোরা ঘরটরের ভেতর দেখে আসবি। সরি, শুনলাম আপনার শরীরটা, পেটটা। লাঠি কোথায় পেলি? ওই যে টেবিলের ওখানটাতে রাখা ছিল। এই লাঠি? আরে এই লাঠি তো আমি স্যারকে দিয়েছি। কদিন আগেও আমার একটা ছবি করেছে এবং একদম গেট আপ ভিন্ন করে ক্যারেক্টার সে বেছে নিল। লালটু নায়ক নয়, ওই যে আমি লালটু যে ললিপপ মুখিদের যে নায়ক, সে নায়ক নয়। সে বললো না, আমি এটা করব, এবং একটা নেগেটিভ ক্যারেক্টার নয়, আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট স্কেলের মধ্যে ভিন্ন মাত্রার প্রফেসর ক্যারেক্টার করেছে এবং তার গেট আপ বদল হয়েছে একদম। ছবির প্রয়োজনে সে কোনো দ্বিধা করেনি। ফুলের নাম বেল, বিশ্রী একটা ফল, নেড়া মাথার মতো। এমন একটা ফল কাককেও হতাশ করে। To say goodbye is to die little. বিদায়। আমি যে মানুষ, যেমন মানুষ যতটুকুই সামান্য হই, তার ভেতর থেকে আমি সবগুলো দেখি এবং আমি অনুভব করি খুবই সামান্য। এই সামান্য সাধ্য দিয়ে যা আমি দেখি তাকে আমার মধ্যে যতটুকু মানে অসামান্য কিছু করার চেষ্টা আছে, সেই চেষ্টাটা আমি করি। আজকের জন্মদিনে আপনার জন্য আমার অনেক অনেক শুভকামনা। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন। নতুন জন্মদিনে নতুন সকালে আপনার জন্য আমার এই প্রত্যাশা যে আবার নতুন করে আমাদের গল্প, আড্ডা, দেখাশোনা, কাজকর্ম জমে উঠুক। আমাদের চারপাশের পৃথিবী নতুন করে আবার জন্ম নিক। আমরা আবার নতুন আরেকটা পৃথিবীতে, এই এক প্যান্ডেমিক বিহীন নতুন একটা পৃথিবীতে নতুন করে জীবন শুরু করি। শুভ জন্মদিন আফজাল হোসেন, কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি, শক্তিমান অভিনেতা। আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। প্রিয় দর্শক, এবারে যে জিনিসটি বলতে হয়, আসলে একটা অতিমারির মধ্য দিয়ে আমরা আমাদের সময়টা পার করছি, দিনগুলো কঠিন। এর মাঝেও
জন্মদিন, মৃত্যুদিন অর্থাৎ জীবনের চিরায়ত যে সত্যগুলো সেগুলো কিন্তু আমাদের মাঝে আসে। সুখ, দুঃখ, হাসি, কান্না সব ধারাবাহিক নিয়মে আমাদের মাঝে আসে। এর মধ্যেই জীবনের বয়ে চলা, আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এই এগিয়ে চলায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায়।